অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ সংঘর্ষ, 14 পুলিশ সহ নিহত অন্তত 82, 300 পুলিশ সহ আহত বহু মানুষ। রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন, ভাঙচুর, ধানমন্ডিতে আগুনে পুড়ল ভবন। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ সামাজিক মাধ্যম, শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ, জামাত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টের রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান, রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এনবিআর এর পাওনা 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধ করতে হবে, হাইকোর্টের রায়, আপিলের ঘোষণা আইনজীবীর। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে 3 দিন ধরে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে 3 উপজেলার অর্ধশত গ্রাম, লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষের রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এখনো পর্যন্ত 14 পুলিশ সহ অন্তত 82 জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে 13 পুলিশ সদস্য সহ 22, ফেনী 8, ঢাকা ও লক্ষ্মীপুরে 7, নরসিংদীতে 6 জন করে, রংপুর বগুড়ায় 4 জন করে, পাবনা, কিশোরগঞ্জ, সিলেট, মুন্সিগঞ্জ, শেরপুরে 3 জন করে, মাগুরা ও কুমিল্লায় 2 জন এবং বরিশাল, ভোলা ও জয়পুরহাটে 1 জন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় স্থাপনা, আওয়ামী লীগের কার্যালয়, যানবাহন ভাঙচুর করা হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মাঠে নামে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীরাও, আর এতে বাড়ে উত্তেজনা। সিরাজগঞ্জের রায়গঞ্জে হামলা ইউপি চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সহ 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে ফেনীতে 8 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় হামলা হয়েছে। পুলিশ ফাঁড়ি সহ বেশ কিছু স্থাপনাতেও তাণ্ডব চলে। এসব ঘটনায় 3 জনের নিহতের খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাবনায় বিক্ষোভ ও সংঘর্ষে 3 জন মারা গেছেন, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বরিশালও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। নগরীর সিএনবি রোডে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে, মালামাল রাস্তায় ফেলে দেয় আগুন। হামলায় 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন। এছাড়াও ভোলায় 1 জন নিহতের খবর পাওয়া গেছে। রংপুরে সকাল থেকে নগরীর টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আওয়ামী লীগের 2 নেতা ও 1 ওয়ার্ড কাউন্সিলর সহ 4 জন নিহত হয়েছেন। এদিকে বগুড়া শহরের সাতমাথায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ হয়েছে, কয়েকজন এতে আহত সহ নিহত হয়েছেন 4 জন। সংঘর্ষে কুমিল্লায় প্রাণ গেছে 3 জনের। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে আলেখাচর এলাকায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। ফরিদপুরেও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। মাগুরায় নিহত হয়েছেন 2 জন। সংঘর্ষে জয়পুরহাটেও 1 জন নিহত হয়েছে। সিলেটেও ব্যাপক সংঘর্ষ হয়েছে, নিহত হয়েছেন 3 জন। হবিগঞ্জে নিহত হয়েছেন 1 জন। পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। সংঘাতে আহত হয় বেশ কয়েকজন। সকালে মুন্সিগঞ্জ শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় নিহত হয়েছেন 3 জন, আহত অন্তত 35 জন।
কুড়িগ্রামের ঘোষপাড়ায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শেরপুরে হয়েছে ত্রিমুখী সংঘর্ষ। নরসিংদীতে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ 6 জন নিহত হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, রাজশাহী ও ঢাকার সাভারে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অসহযোগ আন্দোলন ঘিরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও কুমিল্লায় হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন পুলিশের প্রায় 3 শতাধিক সদস্য। এছাড়া 19টি থানা, 2টি পুলিশ ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও 4টি জেলায় পুলিশ সুপারের কার্যালয়ে হামলা হয়েছে। পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার দিনভর উত্তাল সারা দেশ। বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলা করে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্যও হামলায় নিহত হয়েছেন। এছাড়া সারা দেশে আহত হয়েছেন পুলিশের প্রায় 3 শতাধিক সদস্য। পুলিশ সদর দফতর নিশ্চিত করেছে এ তথ্য। হামলার পর সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি দল সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় যায়। সঙ্গে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্য সদস্যরাও। থানার ভেতর ও পুকুরে 13 পুলিশ সদস্যের লাশ পাওয়া যায়। এর মধ্যে 8টি মরদেহ মসজিদের পাশে স্তূপ করা ছিল। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। শুধু সিরাজগঞ্জ বা কুমিল্লা নয়, ডিএমপির যাত্রাবাড়ি ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়া সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলি পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানায় হামলা করা হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে রাজধানীর মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে পার্কিংয়ে রাখা বিভিন্ন যানবাহন ভাঙচুর ও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করেন। আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। চলছে এক দফা দাবির অসহযোগ আন্দোলন। সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। বেলা 11টার কিছু পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি অংশ। শাহবাগ মোড়ের প্রথম গেট দিয়ে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন তারা। এ সময় হাসপাতালের বটতলার বেদিতে আগুন জ্বলতে দেখা যায়। নির্বিচার ভাঙচুর হয় হাসপাতাল চত্বরে পার্ক করে রাখা বিভিন্ন যানবাহন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি সোটা। মিছিল নিয়ে হাসপাতালের ভেতরের দিকেও ঢুকতে দেখা যায় তাদের। চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালের ভেতর থেকে তাদের দিকে প্রথম ইট পাটকেল ছোড়া হয়েছিল। হাসপাতালের ভেতরে জ্বলতে থাকা আগুনের কালো ধোঁয়া অনেক দূর থেকেও কুণ্ডুলি পাকিয়ে উঠতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড়ে মিছিল স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে স্লোগান, বিক্ষোভ। এরপর বিক্ষোভকারীরা বাংলা মোটর মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে এগিয়ে আসে। একটা পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থানরত সরকার দলীয় নেতাকর্মীরাও বেরিয়ে আসেন রাজপথে। চলে কিছু সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী পুরান ঢাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ সিএমএম কোর্টে আজকে প্রায় সকাল আনুমানিক 11টার দিকে ঢুকে পড়ে সিএমএম কোর্টের ভেতরে, যারা হামলা করেছেন এখানে পুলিশের সদস্যদের বহন করা বেশ কয়েকটি প্রিজন ভ্যান এবং বেশ কয়েকটি গাড়ি আসলে এখানে রাখা ছিল। সেই গাড়িগুলোকে আসলে ভাঙচুর করা হয় এবং গাড়ির সামনের গ্লাস ভাঙা হয়েছে, ওপরের যেই সিগন্যাল বাতি রয়েছে সেই সিগন্যাল বাতি ভাঙা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে যারা এখানে ভাঙচুর চালিয়েছেন তাদের হাতে আসলে দেশীয় যে লাঠিসোঁটা, দেশীয় যে অস্ত্র যে অর্থাৎ লাঠিসোঁটা, সেই লাঠিসোঁটা ছিল। আমরা পুলিশের কাছে কোনো সহায়তা পাই নাই, সকল পুলিশ ধরাই লুকাইছে। রাস্তার ছেলেপেলে যেগুলো ছিল এইটাই, আর কোনো আইনজীবীও না, পুলিশও না। পুলিশ দেখলো যে আমাদের বাঁচার কোনো উপায় নাই, তখন পুলিশ ধরে যে তারা পালাইছে। বেশ থমথমে অবস্থা এখানে বিরাজ করছে এবং আশপাশে যে থানাগুলো রয়েছে সেই থানা থেকে পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তা সহ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা এখানে চলে এসেছেন এবং আসার পরপরে আসলে এখানে যে ক্ষয়ক্ষতি যে নিরূপণের চেষ্টা, সেই নিরূপণের চেষ্টা করা হচ্ছে। সকাল 9টার দিকে পুরান ঢাকার যে জনসন রোড রয়েছে, জনসন রোডে যে রায় সাহেব বাজার রয়েছে, সেখানে সূত্রাপুর থানা পুলিশের একটি টহল টিমের যেই পুলিশের গাড়ি, সেই গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ গাড়িটি পুড়ে গিয়েছে এবং পুড়ে গিয়ে সেখানে বলা যায় যে এখনও যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখানে ধোঁয়া বের হচ্ছে। এখানে যারা দায়িত্বরত পুলিশের সদস্যরা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ আগে এটি আসলে পানি দিয়ে এটিকে নিবারণের যে চেষ্টা, সেই চেষ্টা করা হয়েছে এবং জনসন রোডে যে রায় সাহেব বাজার রয়েছে, সেই রায় সাহেব বাজার মোড়ে এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছেন সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে স্লোগান, তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। তো বলা যায় যে সব মিলিয়ে এখানে জজ কোর্টের ভেতরে অর্থাৎ সিএমএম কোর্টের ভেতরে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাঙচুর তো চালানো হয়েছে, পাশাপাশি এখানে পুলিশের গাড়ি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই শিক্ষার্থীরা এখানে নেই। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য, সেই সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তো এই ছিল পুরান ঢাকার জনসন রোড থেকে আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যা 6টা থেকে দেশ জুড়ে আবার অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা, উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত 19 জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। পরে ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। এদিকে বিকেলে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নৈরাজ্যকারীদের কঠোর হাতে দমন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনী প্রধান। বৈঠকে আরও অংশ নেন 8 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসী দেখছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি, কোনো কিছু আটকানোর জন্য করছি না, কাউকে থামানোর জন্য করছি না, কোনো কিছু বন্ধ করার জন্য না। আমরা হতাহত, উত্তেজনা, আরো যে আপনার সহিংসতা, সংঘাত, সেগুলো এড়ানোর জন্য করছি, কারণ সরকার এটা দায়িত্ব। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থার সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে। তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই।
দেশবিরোধী নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে শান্তি সমাবেশ এবং মিছিল করেছে আওয়ামী লীগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। দেশবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে রোববার সকালে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করছে বিএনপি জামায়াত। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। এদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোববার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মাঠে নামে ক্ষমতাসীনরা। স্লোগান আর লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর ঘরে বসে নয়, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে তারা। আমরা সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জানাই, যার যে অবস্থান থেকে তারা আপনারা বেরিয়ে আসুন। আপনারা এই হত্যাকারীদেরকে, এই ষড়যন্ত্রকারীদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ষড়যন্ত্র রুখতে হবে। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানায় আওয়ামী লীগ নেতারা। সরকারের প্রধান আইন উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেছেন, সরকার নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের দমন করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। দেশে আজ এক গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল বয়সের মানুষ। ব্রিফিং এর শুরুতেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী আন্দোলনের অসহযোগ আন্দোলন প্রসঙ্গ। মির্জা ফখরুল দাবি করেন, ক্ষমতাসীনরা ছাত্র জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন, ছাত্র জনতার এক দফার আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে। ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাজ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সংকট নিজেরাই তৈরি করে তা ভিন্ন খাতে নিয়ে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সরকার দায় চাপাচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। সকলের সঙ্গে পরামর্শ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেছেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত। গত সপ্তাহে 2 দিন এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও নানা নাটকীয়তার পর রোববার শুনানি হয় সরাসরি গুলিবন্ধ চেয়ে করা রিটের। শুনানির বহু আগেই এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ভিড়ে। ছিলেন সাধারণ আইনজীবীরাও।
শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন। এ সময় হাইকোর্ট বলেন, পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে। এক্ষেত্রে উচ্চ আদালতের কী বা করার আছে? এতে সায় দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ তখনই গুলি ছুড়েছে যখন আক্রান্ত হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন, তবে সঙ্গে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। বিক্ষোভ দমনে গুলি করতে হলে মানবিক মর্যাদা, মানবাধিকারের দিকে খেয়াল রাখতে হবে। যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান। তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে। এটা আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল, সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। এই আদেশে খুশি আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি থেকে বিরত রাখবে। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে বেআইনিভাবে ডিবি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কগুলোতে মানুষের উল্লেখযোগ্য আনাগোনাও নেই। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রফিক মিয়া পেটের দায়ে রাজধানীতে এসেছিলেন, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার হচ্ছে কই। উল্টো এখন ভয় নিরাপত্তা নিয়ে। অসহযোগ আন্দোলনের ডাকে বন্ধ দোকানপাট, ঘুরছে না যানবাহনের চাকা। কিন্তু ক্ষুধার্ত পেট কি আর বোঝে এত কিছু? কিংবা ঘরে থাকা সন্তান পরিজনের মুক্ত খাবার চাই। ফলে খেটে খাওয়া মানুষ অনেকেই বের হয়েছেন কেবলই পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার তাগিদে। পেটের জন্য বাইরেছি, যেদিকে যাই সেদিকে ভেজাল, গন্ডগোল। রোজগার কম, চলতে ফিরতে কষ্ট হইতেছে, এটাই। সপ্তাহের প্রথম দিন হিসেবে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল অনেকটাই কম। এর মাঝেও নিজেদের জরুরি প্রয়োজন সারতে সকালের দিকে যারা বেরিয়েছিলেন তাদের মধ্যেও আতঙ্ক চোখে পড়ার মতো। সাধারণ মানুষের দাবি, দেশের এমন পরিস্থিতি কারোই কাম্য নয়। কঠিন পরিস্থিতির জন্য কি আমরা সাধারণ মানুষ কষ্ট করব? হাসপাতালে যেভাবে আগুন দিল। পিজি হসপিটাল থেকে এখানে হাঁটতে হাঁটতে আসছি, যাবো ইয়াতে গাবতলি, কিতে যাব, কিসে যাব, কোনো উপায় নাই। বঙ্গবন্ধু মেডিকেলের যত স্টাফ বাস ছিল সব প্রথমে ভাঙচুর, পরে এখন পরে একবার জ্বালায় ছাই করে দিচ্ছে। সকাল থেকেই পরিবহন সংকটে পায়ে হেঁটে বাড়ি ফিরতেও দেখা যায় অনেককে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে অন্যান্য বাহিনী ব্যর্থ হলে তাদের প্রয়োজন কি, এমন প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন বক্তারা। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে আয়কর বাবদ এনবিআরের 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খুরশিদ আলম খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইউনূসের আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে এর আগে 228 কোটি 3,83,238 টাকা কর আদায় করে এনবিআর। আইনি প্রক্রিয়ায় হেরে রাষ্ট্রীয় কোষাগারে এই টাকা জমা দিতে বাধ্য হন অধ্যাপক ইউনূস। রোববার গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের পাওনা 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। 2012 থেকে 2016 মোট 5 অর্থ বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে এ টাকা পান জাতীয় রাজস্ব বোর্ড, যদিও টাকা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেননি উচ্চ আদালত। আমাদের যে পাওনা যে দাবি আছে 666 কোটি টাকা, সেটা ওনাকে এখন দিতে হবে। এখন আমরা নোটিশ দিয়ে ওনাকে থেকে এই টাকাটা আদায় করে নেব। আইনের শেষ না দেখে সহসায় টাকা পরিশোধ করতে নারাজ ইউনূসের আইনজীবী। সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে
আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, মহামান্য আপিল কোর্টে। এদিকে সোমবার দুর্নীতির মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। রাতে প্যারিস থেকে ফিরেই কোর্টে হাজির হওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। 3 দিন ধরে পানিবন্দী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ। এলাকাবাসী বলছেন বিগত 4 দশকেও এত দুর্ভোগে পড়েননি তারা। তবে ত্রাণ নয়, স্থানীয়রা চান বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার দুপুরের পর থেকেই ফেনীর মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয় এবং সেই ভাঙন পর্যায়ক্রমে এখন দাঁড়িয়েছে 17টি। একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও ফুলগাজী, পরশুরাম হয়ে পানি ছড়িয়ে যাচ্ছে ছাগলনাইয়া সহ ফেনী সদর উপজেলার দিকে। এ সকল কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভারতের পানি আয় আমরা সব শেষ, মাছ আসিল, মাছ সব শেষ, ঘরদুয়ার সব শেষ। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আবার দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ায় অনেকটা বিপর্যস্ত তাদের জীবনযাপন। আমাদের ঘরে পানি বন্দি হয়ে গেছে, এরকম আর কি, ছেলে মেয়ে বাচ্চালে অনেক কষ্টে আছি। বন্যা মোকাবিলায় শনিবার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নেতৃত্বে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়। আগামীবার এই ধরনের প্রবলেম না হয় এই জন্য নদীর ভিতরে টেম্পোরারি কিছু কাজ করে সলিউশন করে বন্যার প্রকোপটা একটু কমাতে পারি। এবারের বন্যায় এমন প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর স্থানীয়রা এভাবে বছরে একাধিকবার বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাদের দাবি কোনো ত্রাণ নয়, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চলমান পরিস্থিতিতে রাজধানীর বাজারে সরবরাহ কমেছে। বিভিন্ন কাঁচা পণ্যের অন্য দিনের তুলনায় রোববার সকালে বাজারে ক্রেতা উপস্থিতিও ছিল কম, কিন্তু সরবরাহ চাহিদার তুলনা বিবেচনায় দামে কোনো পরিবর্তন হয়নি। সবজি, মাছের মতো মুরগি ও ডিম বিক্রি হচ্ছে আগের মতোই চড়া মূল্যে। পর্যাপ্ত সরবরাহ আর ক্রেতা বিক্রেতার শোরগোলে গত কয়েকদিন রাজধানীর কারওয়ান বাজার ভরপুর থাকলেও রোববারের চিত্র ভিন্ন। বাজারে মাছের সরবরাহ ছিল অনেকটাই কম, সঙ্গে দামটাও ছিল আগের তুলনায় আরো বেশি। মাছ কম আসছে, একদম কম, অনেক দাম। আজকে বাজারই তো নাই, দেখেন 2-1টা দোকানে বাজার, গাড়ি ঘোড়া ছাড়তেছে না, এখানে মাছ আসতেছে না, মাছ সরবরাহ কম, বাজারে মাছ কম, এখানে মাছের দাম বেশি। আজকে গতকালকে বিক্রি কিন্তু খারাপ, মাছের দাম বেশি। দামের ক্ষেত্রে সবজির বাজারের চিত্র প্রায় একই। এদিন সরবরাহ ছিল অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক। ক্রেতা বিক্রেতারা বলছেন শনিবারের তুলনায় পেঁপে, বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। সবজি দাম অনেক বেশি, কোনো তরকারি 80 টাকা 100 টাকার নিচে পাচ্ছি। চিচিঙ্গা দামটা কেজিতে 5 টাকা বেশি। আমি হলো বরবটি গেছে গেলের তুলনায় আজ হলো কেজিতে 30 টাকা বেশি। এদিকে মুদিপণ্যে তেমন কোনো পরিবর্তন না হলেও কেজিতে 5 টাকা বেড়েছে পাম অয়েলের দাম। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। গত 2-1 দিনের তুলনায় এটা মোটামুটি আপনার ওই হারে দাম বাড়েনি, আগের দামে মোটামুটি সবকিছু আছে। একটু বাড়তি, গতকালকে রাত্রি বলছে 200-300 টাকা গ্রামে বাড়তি। তবে মুরগি ও ডিমের দামে হয়নি কোনো পরিবর্তন। আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাংলাদেশের অলিম্পিক ব্যর্থতার দায় ফেডারেশনের। শুটিং, আর্চারির মতো ইভেন্টগুলো লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েও কোনো ভালো করতে পারেনি, তার জবাব অ্যাথলেটরাই দিতে পারবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিব শাহেদ রেজা। তিনি বলেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া অলিম্পিকের সফলতা আসবে না। এজন্য সরকার এবং পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গ্রেটেস্ট শো অন আর্থে 40 বছরের পথ চলা বাংলাদেশের অর্জন সীমাবদ্ধ অংশগ্রহণের মাঝেই সম্প্রতি 2-1টা কোটা প্লেস নিয়ে আসায় সামান্য আলোচনা, সম্ভাবনার ক্ষীণ আলো দেখা। তবে বাস্তবতার সাইক্লোনে সেই আলো নিভে যায় ধূপ করে। একটা ছেলেকেই নিয়ে আসছি আমরা, সব কিন্তু নিবিড় ট্রেনিংয়ের মধ্যে ছিল। সুইমারকে আমরা ব্যাংককে রেখে সুইমিং
ট্রেনিং দিয়েছি। কেউ বলতে পারবে না যে আমরা তাদের ট্রেনিং হয়নি। ট্রেনিং 100% যতটুকু দেওয়া সম্ভব ছিল তার চেয়ে বেটার দেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ সাফ গেমসের মধ্যে রেজাল্টস কিন্তু ভালো হবে না। বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞে সফলতা পাওয়ার কোনো শর্টকাট নেই। সঠিক পরিকল্পনা আর লম্বা সময়ের প্রস্তুতি যার একমাত্র পথ। এজন্য দরকার পৃষ্ঠপোষকতা, সরকারি হস্তক্ষেপ, যার ব্যবস্থা ফেডারেশনগুলোকেই করার পরামর্শ দিয়েছেন বিওএ মহাসচিব। কালকে খেলা আজকে নিয়ে এসে ট্রেনিং করে কোনোদিনও অলিম্পিকের মতো বিগ আসরের মধ্যে রেজাল্ট পাওয়া সম্ভব না। সেখানে মোরলেস কী করতে হবে, 5 থেকে 5 বছর জন্য একটা প্ল্যান নিতে হবে, যেখানে মেডেল খেলা আছে সে সমস্ত প্লেয়ারকে আইডেন্টিফাই করে তাদের পরিবারকে সহযোগিতা করে দেয় এবং নিবিড় প্রশিক্ষণের মধ্যে 5 বছর রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি ফেডারেশনসের দায়িত্ব, ফেডারেশনদেরকে লুক আফটার করতে হবে, সাথে সাথে গভর্নমেন্টেরও কিছুটা এগিয়ে আসতে হবে, স্পন্সরকে আনতে হবে। এনে একটা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ আওতায় যদি নিয়ে আসতে পারেন 5 বছরের জন্য প্রত্যেক 3-4টা ফেডারেশনকে আইডেন্টিফাই করে যদি করতে পারেন রেজাল্ট আসবে। ব্যর্থতায় সরে যাওয়ার সংস্কৃতি নেই দেশের ক্রীড়াঙ্গনে। সবাই চায় পদ আঁকড়ে থাকতে, তাতে দেশের খেলা রসাতলে গেলেই বাকি। নীতি নির্ধারকদের মাঝে এই বোধোদয় না এলে হয়তো কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না দেশের ক্রীড়াঙ্গন। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।